হাদির যে আসামি মূল শুটার, হুম। তাকে কয়দিন আগে দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে, আমি ঠিক আপনার আগের টক শোতে বলতেছিলাম যে দেখেন তাকে কখন দেখানো হলো যে গ্রেপ্তার, তাকে গ্রেপ্তার হওয়ার বিষয়ে সে কলকাতায় আছে, যেটা রয়েরই আরেকজন এজেন্ট ওই যে জুলকার নায়ন অলরেডি উনি বলতেছিলেন যে সে তো ইন্ডিয়ায় আছে। তো ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়ায় তাকে পাওয়া যাচ্ছে, এটা নিয়ে আমরা ঘটনাটা শুনতেছি বহুদিন ধরে, কিন্তু হঠাৎ করে দেখা গেল যেদিনকে ডিজিএফআই ইন্ডিয়াতে আছেন তখন তাকে এরকম একটা জিনিস দেখানো যে সে গ্রেপ্তার। আর গ্রেপ্তারের পরে গত 2 দিন আগে তাকে দেখানো হচ্ছে, 2-3 দিন আগে, যে সে একটা বক্তব্য দিচ্ছে, তাকে সাংবাদিকরা প্রশ্ন করতেছে। আপনি নর্মাল কথা চিন্তা করেন, যদি কোনো খুনি বা মানে খুনি যদি ধরা পড়ে এবং ধরা পড়ার পরে তার তো এক মিনিমাম হলেও একটা ভয় ভীতি থাকবে, তার মধ্যে কি কোনো ভয় ভীতির স্মৃতি দেখছেন? তার মানে হচ্ছে তাকে অলরেডি শিখায় পড়ায় রেডি করে নিয়ে আসা হয়েছে যে তাকে কি বলতে হবে। সে একটা কন্ট্রোভার্সিয়াল রাজনৈতিক সিনারিও তৈরি করার জন্য তাকে, যেটা আমি আপনার আগের এই টক শোতে অলরেডি বলে ফেলেছিলাম, তখনও তাকে দেখানো হয়নি, যে এখন দেখবেন যে এই শুটার টুটার এগুলোদের একটা নতুন সিস্টেম তৈরি করা হবে, এবং হাদির সবচেয়ে কাছের লোক, এই ইনকাম অংশ যারা চালায় যাচ্ছে, জাবেরের মতো লোককেও ফাঁসানোর চেষ্টা করা হবে, এই রাজনীতি তৈরি করা হবে এগুলো দিয়ে। এবং এই ঠিক যা বলেছি তারই নমুনা শুরু হয়ে গেছে। এর বক্তব্য দিয়ে এমন ভাবে দেখানো হয়েছে যে বিএনপি জামাতের কেউ জড়িত থাকতে পারে, বিএনপি জামাতের যদি জড়িত থাকতে পারে, ও যদি অতটুকু বলতে পারো বাকি নামটা বলতে পারতো। ওকে যেটুকু শিখাই দেওয়া হয়েছে যখন যেটা, এবং ওর মধ্যে ওকে যে নিয়ে যাওয়া হচ্ছে, ওর কোনো হাতে বেড়ি নাই, ওর কোনো মানে একজন ফাঁসির আসামি যে চাঞ্চল্যকর, সারা পৃথিবী এখনো পর্যন্ত যাকে এই হাদি নিয়ে জানে, তাকে কি সুন্দর করে ওই বক্তব্য দিতে দেয়া হচ্ছে। এই নাটকগুলো যারা করতেছেন তারা অনেক কাঁচা নাটক করতেছেন। এই নাটকগুলো তাদের প্রতি বলবো, আপনারা এইসব নাটক বাদ দেন। এই মানে এই নাটক আর মানুষ খায় না। মানুষ বুঝতে পারতেছে যে তাদেরকে তৈরি করে আবার বের করানো হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়ালিটি নিয়ে আসার জন্য। তার বক্তব্য দিয়ে তার আসলে শাস্তি, সে শুটার, তার শাস্তি হবেই, আজ হোক আর কাল হোক আর পরশু হোক। কিন্তু তাকে দিয়ে যে সকল নাটক এখন বানানো হবে, এই এই নাটকগুলো বানানোটার জন্যই তাকে এতদিন ধরে বাঁচায় রাখা হয়েছে, এতদিন ধরে তাকে এই কোনো একটা গোপন জায়গায় রাখা আছে, আবার এখন ওই গোপনের জায়গা থেকে বের করা হচ্ছে। তার মধ্যে বিন্দুমাত্র ভয়ভীতি আমি দেখি নাই। সে যে নাটকের একটা চাল, তার এই দুজনের মানে চেহারা এবং তাদের পরিবেশ, মানে তাদের পোশাক, তাদের চলাফেরা, প্রত্যেকটাকে প্রকাশ্য বোঝা যায় যে এটা কোনো সুন্দর একটা পরিবেশ থেকে সে বেরোয় আসছে, সুন্দরভাবে খাচ্ছে যাচ্ছে ঘুমাইতেছে, তাকে যে বক্তব্যগুলো দিতে বলা হচ্ছে সেই বক্তব্যগুলো সে দিচ্ছে। এই চালটা পুরা রয়ের চাল। হাদিকে মারানোর পিছনে বললাম না যে পুরাপুরি ভাবে আমাদের এই নিজস্ব মানে যে সকল সংস্থা আছে ডিজিএফআই এর মতো তারা যুক্ত, আমাদের রাজনীতিক মানে ওই ফায়দা লুটার যে পার্টি সেটা যুক্ত, আওয়ামী লীগ তো যুক্তই, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এবং এই লোকটাকে দিয়ে মারায় আমাদেরকে আসলে ভয় ভীতি দেখাতে দেওয়া হয়েছে, যাতে জুলাইয়ের যারা আন্দোলন করে তারা যেন কোনো কথা না বলতে পারে, তারা কোনো জুলাই নিয়ে কোনো বক্তব্য না দিতে পারে, জুলাই নিয়ে একটা নাটক বানানো যায় যে এটা ছিল ছাত্রদের না, এটা ছিল বিদ্রোহী মানে কিছু লোকজনের, সন্ত্রাসী লোকজনের, তাদের বিরুদ্ধে কেস নিয়ে আসা যায়। এই নাটকটা যে সাজানো হচ্ছে, সেই সাজানোর একটা পটভূমি হচ্ছে তাকে এখন এই ইন্ডিয়ার একটা পুলিশের সামনে আসা। আমাদের বাংলাদেশের সরকার তাকে এই দেশে ফেরত নিয়ে আসার জন্য কি ব্যবস্থা নিয়েছেন আমি একটু তা জানতে চাই। আমাদের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েরই আসলে একজন এজেন্ট, তার মধ্যেই জানতে চাইবো যে সালাউদ্দিন সাহেব কি বলেন। উনি তো একটা মানে আসলে মিথ্যাবাদী, চাপাবাজ লোক, মানে ধান্দাবাজ লোক, এবং এই উনি যে মানে সম্পূর্ণরূপে এস আলমের টাকা দিয়ে চলতেছেন এবং এস আলমের আজ্ঞাবহ হয়ে বা এই বিভিন্ন ব্যবসায়িক 2 নম্বর লোকগুলোর মানে অনুঘটক হিসেবে কাজ করতেছেন, এটা বাংলাদেশের মানুষ অলরেডি জানে এবং বোঝে। কিন্তু সেই লোকটারও মুখ দিয়ে আমি দেখতে চাই যে সে এই যে বক্তব্যটা আপনি যেটা জিজ্ঞেস করছেন আমাকে, আমি ফার্দার তার কাছে জিজ্ঞেস করতে চাই যে সালাউদ্দিন সাহেব কি বলবেন তার বক্তব্য নিয়ে। আমি তার বক্তব্য চাই, মানে চালের উপরে চাল ছাড়তে চাই, মানে দেখি উনি কি চাল ছাড়তে চাচ্ছেন, আমিও জানতে চাই যে আপনারা আসলে কি চাল ছাড়তে চাচ্ছেন এই লোকটাকে দিয়ে। এই জামাত এবং বিএনপির নামটা নিয়ে এসে পরে আবার একটা জামাতের নাম বলবে, ধরেন প্রথম বলবে সাদিক কায়েমের নাম, কনফার্ম থাকেন যে সাদিক কায়েমের নামটা বলবে যে এ ওই 8 নম্বর আসনে দাঁড়াইছিল, তাহলে এ হচ্ছে মারানোর জন্য অর্থ প্রদান করছে বা এই সামনে ঠিক করছে। এগুলো নাটক আসবেই, এইসব নাটক কিন্তু বাংলাদেশের মানুষ আর খাবে না, এই নাটক আর চলে না। এই নাটকগুলো অনেক পুরানো নাটক হয়ে গেছে, এইগুলো আমি আমার বক্তব্য নিয়ে একদম স্পষ্ট করে বলে দিচ্ছি। এই নাটক দিয়ে সালাউদ্দিন সাহেব আপনি এইসব ধান্দাবাজি বাদ দেন, ধান্দাবাজি বাদ দিয়ে নিয়ে আসলে হাদির বিচার করেন, এই লোকটারে নিয়ে আসেন, নিয়ে এসে বাটান দেন, বের করেন,
এবং তাকে মুখ দিয়ে সবার সামনে সাক্ষী নিয়ে আসেন যে কে তাকে টাকা দিয়েছে, কে এই পরিকল্পনাকারী। আর যদি সাহস না থাকে তাহলে ওই মানে এই নাটক আর নতুন করে করানোর কোনো দরকার নাই। একজন লিখেছেন যে পিলখানার সাথে এই মাসুদ জড়িত। অবশ্যই জড়িত, কোনো সন্দেহ নাই। আমি তো পিলখানার সাক্ষ্য দিয়ে আমার ওই যে বললামই জীবন হুমকি ফেলেছি। আমি যে সকল লোকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি, যে সকল জেনারেল, যেমন জেনারেল জাহাঙ্গীর যে বিগত এই সরকারের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, আমি তার স্টাফ অফিসার ছিলাম। সেই থাকা অবস্থায় আমি ইন্ডিয়ান আর্মি অফিসারকে তার অফিসে পেয়েছি। তাহলে সেই সময় এই 111 এর তার দোসর কে ছিল? এই মাসুদ উদ্দিন চেদে ছিল। মাসুদ উদ্দিনই তো তাকে লেফটেন্যান্ট জেনারেল বানায় নিয়ে আসে, তাকে দিল হচ্ছে এই টাকা পয়সার ভাগাভাগি দান করার জন্য। এই পুরা রয়ের ৫৫ গেমের মধ্যে 111 হয়েছে এবং এই 111 এর মধ্যে যারাই ছিল, যে কটা লোক ছিল সবগুলো ক্রিমিনাল। একদম 100% এই দেশটাকে আজকে নষ্ট করে দেয়া এবং এই আর্মিকে ধ্বংস করে দেওয়ার পিছনে যদি কোনো লোক কারিগর থাকে, সেই কারিগরের মধ্যে হচ্ছে এই মাসুদ উদ্দিন চৌধুরী ১ নম্বরে আছেন এবং তার কোনো সন্দেহ নাই। আপনি তার ব্যক্তিগত পিছনে যত যাবেন 100% খুঁজে পাবেন যে সে বিডিআর হত্যার পিছনে পরিকল্পনাকারীর মধ্যে একজন থাকবে এবং সে একটা নৃশংস ধ্বংসকারী লোক। তার মধ্যে কোনো গুণাগুণ নাই সাধারণ মানুষ হওয়ার মতো। সে ওই ধান্দাবাজি করে জেনারেল হয়েছে। এই যে মানে মিথ্যা বলে, এই যে ধরেন সেই যে তারেক জিয়ার ফ্যামিলি মেম্বার, তাকে ধরে সে তার কোর্সমেট ছিল, তার রুমমেট ছিল, সেইগুলোকেই সে বেচে জেনারেল হয়েছে, হয়েই সে বেইমানিটা করছে এবং এই তারেক জিয়ার মতো মানে মানুষকে নিয়ে এসে মানে এভাবে মারধর করে হাত পা মানে মাজা ভেঙে তাকে দেশ থেকে বের করে দিছে। এইটার পিছনে সম্পূর্ণভাবে সে জড়িত এবং এইটার পিছনে যদি সে জড়িত থাকতে পারে তাহলে সে বিডিআর এর ভিতরে জড়িত নাই এটা কিভাবে আপনি বলেন? অবশ্যই সে জড়িত, 100% জড়িত। জি, আমরা আজকের মতো শেষ করব। পরে আমরা এই বিষয়ে আছে অনেকেই জানতে চাচ্ছেন যে জামিন পেলেন ইনু মেনন এবং বিচারপতি মানিক, সাবেক বিচারপতি। এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? দেখুন ওই যে আমি এই সকল ব্যাপারগুলোতে ওই যে আসলে যখনই আমি রুই মাছ ধরবো আমি তো নিশ্চয়ই ওই পুঁটি মাছ নিয়ে ব্যস্ত থাকবো না। আমার কাছে এগুলো পুঁটি মাছ মনে হয়। এগুলো নিয়ে আপনারাও বেশি ব্যস্ত হয় না। রুই মাছের দিকে খেয়াল রাখেন, কাতল মাছের দিকে খেয়াল রাখেন। এই মাসুদ একটা কাতল, এটার দিকে বেশি নজর দেন। ওইগুলো হ্যাঁ দে আর মানে ক্রিমিনাল, ওরাগুলো অপরাধী, কিন্তু এগুলো বামপন্থী, এগুলো মাজা ভাঙা হাঁটু ভাঙার জিনিসপত্র, এগুলোর দিকে আসলে ডাইভার্সন করা হয় মাঝে মাঝে। দেখবেন যে এগুলো ডিজিএফআই বা এদের একটা চাল, একই সময়ে ২ রকমের জিনিস প্রচার করবে বাজারে। একদিকে মানুষের কন্ট্রোভার্সিয়ালিটি ওইদিকে নিয়ে যাবে, গন্ডগোল করাবে, আসল জিনিসটাকে সাইড দিয়ে পার করে দিবে। তার মধ্যে এই ব্যাটা পার হয়ে যাবে, কিংবা ধরেন এই যে মানে হাদির হত্যার আরেকটা নাটক তৈরি হয়ে যাবে। তখন এই যে আপনারা ব্যস্ত থাকবেন হচ্ছে এইগুলোরে নিয়ে, এগুলো সুনোপটি, এগুলো মরে গেছে, এগুলো বামের দলের এখন আর কোনো দাম নাই, এগুলো বদমাইশি যা করার করে ফেলছে, বরঞ্চ এগুলোরে আমি মাফ করে দিব, এগুলো তো একদম নিজে হাতে খুন করে নেয়। মাসুদ তো নিজে হাতে একটা খুনি লোক, সে তো মানে নিজে হাতে এই যে ভালো ভালো ব্যবসায়ীদেরকে তুলে নিয়ে যে অত্যাচার করতো, পিটাইতো, টাকা নিত, তো তাদেরকে সাক্ষ্য নিয়ে এসে দিতে দেন। আমার নিজের চোখে আমার বন্ধু একজন, বললাম তো, ভালো একজন এন্টারপ্রেনার, বাংলাদেশের একজন উদ্যোক্তা ছিলেন ওই সময়কার, উঠতি একজন ভালো ব্যবসায়ী, পরিষ্কার একজন ব্যবসায়ী, তা সে হার্ট অ্যাটাক করে মারাই গেল এই বেচারার অত্যাচারে। তো এই রকম লোকগুলোকে ছেড়ে দেন না। ওই মানুষ যেন, আমি আবারও বলতেছি, আমাদের দেশের মিডিয়া হচ্ছে খুব খারাপ একটা মানে মানে বিভৎস হয়ে আছে। আমরা এই ডিজিটাল মিডিয়া নিয়ে কোন রকমে কিছু মানুষকে তাও মানে আমরা উদ্যোক্তি রাখতে চাই। কারণ হচ্ছে মিডিয়াগুলো কেনা হয়ে যায়, মিডিয়াগুলো গোলাম হয়ে যায়। এই গোলাম হচ্ছে ওদেরকে যে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয় ওই স্ক্রিপ্টের দিকে তারা টেনে নিয়ে যায়। এই একই সময় বললাম না, এই ৩টা মালরে বের করে দেখা যায় স্ক্রিপ্ট ওদিকে নিয়ে যাবে, আসলে স্ক্রিপ্ট বাদ হয়ে যাবে, আসলে স্ক্রিপ্ট এই হাতের ইয়েগুলো বাদ হয়ে যাবে, কিংবা দেখা যাচ্ছে এর পিছনে কোনো এজেন্ডা সাকসেসফুল হয়ে যাবে। এই সালাউদ্দিন সাহেব ওই জুলাই ঘোষণা থেকে বের হয়ে যাবে। তারা ওই বাংলাদেশে যে গণভোট হয়েছে, যে গণভোটের মাধ্যমে যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন হতে হবে, যে আন্দোলনটা আসলে মানে মুখয় আছে এখনই, মানুষের সবচেয়ে বড় আন্দোলন যেটা, যে বাংলাদেশে একটা পরিবর্তন আসবে, সেই পরিবর্তনের সবচেয়ে বড় রেজিস্টার জিনিস আমি বারবারই বলেছি, সেটা হচ্ছে গণভোট। এই গণভোটটা হয়ে গেছে। গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষের একটা মানে এনলিস্টমেন্ট হয়েছে যে আমরা বাঙালি, আমাদের জাতিগতভাবে আমরা আমাদের সিদ্ধান্ত নিতে পারি, আমাদেরকে ইন্ডিয়ান হেজমনি দিয়ে সিদ্ধান্ত নেওয়ানো যাবে না। সেইটাকে এস্টাবলিশের যখন সবচেয়ে বড় কথা হচ্ছে, তখন এই সকল নাটক নিয়ে আসা হইতেছে। আমরা যেন এই মাসুদ নিয়েও যেন ব্যস্ত না হই, আমরা যেন ওগুলো নিয়ে ব্যস্ত নই, আমরা যেন চোখ রাখি মূল জিনিসের দিকে, সেটা হচ্ছে গণভোট। এবং গণভোটের মাধ্যমে যেটা আমাদের দাবি, সেই সংবিধান পরিবর্তন করতে হবে, সঠিক সংবিধান নিতে হবে, যাতে আগামীতে যারাই আমাদের দেশের নেতা হবে তারা আমাদের জন্য হয়,
অন্য কোনো চাকরামি না করে, অন্য কারো দালালি না করে, আমাদের দেশের দুর্নীতি যেন আর একবার মাথাচাড়া না যায়। আমাদের এই যে সচিবালয়ে বসে আমাদেরকে রক্ত চুষে খাচ্ছে যে হারামজাদাগুলো, শিক্ষিত কুত্তার বাচ্চাগুলো, এগুলো যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এদেরকে যেন সারা জীবনের জন্য দমায় দেওয়া যায় এবং আমাদের দেশের মানুষ যেন খেয়ে পরে শান্তিতে থাকতে পারে, সেইটার দিকে মানুষ যেন নজর যায়। বারবারই বলতেছি, গণভোটের দিকে মানুষের চোখ থাকতে হবে, এটা আদায় করে ছাড়তে হবে। সালাউদ্দিন চুপ্পুর মতো লোকজনকে দরকার ছিঁড়ে, দু হাত দিয়ে ছিঁড়ে আবার রাস্তায় ফেলে দিতে হবে, তারপরে যদি এই দেশের শান্তি আসে। এবং এইটার জন্য আমি আবার বলবো, কোনো মিডিয়ার প্রলোভনে থেকে, কোনো এইসব এই মানিক ফানিক নিয়ে আপনারা উত্তেজিত হয় না ভাই। এই দু চারটা মরে গেলেও আমাদের দেশের পরিবর্তনে কোনো ঝামেলা হবে না, কিন্তু আপনি যদি গণভোটে হেরে যান, আপনি আসলে হেরে গেছেন। আপনি আপনার নিজের ভোটের সাথে নিজে হেরে গেছেন। সো নিজেকে বাঁচাতে হলে অবশ্যই অবশ্যই এই দাবিকে চালু রাখেন, এই দাবিকে আগায় নিয়ে যান, যাতে আমরা আমাদের